হাজব্যান্ডকে একদিন বলেছিলাম, বিয়ের এত বছর হয়ে গেছে, প্রত্যেক ঈদে তো আব্বা আম্মাই আমাদের জন্য ঈদের সব বাজার পাঠায়। আমি তো কিছুই দিতে পারি না। আমারও তো আব্বা আম্মাকে কিছু দিতে ইচ্ছা করে। এই ঈদে আম্মাকে একটা কাপড় আর আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দিতে চাইছিলাম। তখন আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হাতে ঘড়ি পড়তে পড়তে আমার দিকে না তাকিয়ে বলল, তুমি কি ইনকাম করো? মুহূর্তে যেন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অনেক আশা নিয়ে কথাটা বলেছিলাম, ভেবেছিলাম তিনি হয়তো হাসি মুখে বলবেন, চলো আজই কিনে আনি। কিন্তু তার বদলে এমন উত্তর শুনবো সেটা কখনো ভাবিনি। চোখের পানি লুকিয়ে অনেক সাহস করে বললাম, তুমি তো ইনকাম করো, তাহলে আমার বাবার উপহার নেও কেন? আমার বাবার বাড়ি থেকে যতক্ষণ উপহার না আসে ততক্ষণ তোমাদের পরিবারের লোকজনের মুখের দিকে তাকানো যায় না। আমার কথা শেষ হতে না হতেই তিনি রেগে গিয়ে বললেন, ও এখন তুমি সেই উপহার নিয়ে খোটা দিচ্ছ? লাগবে না উপহার, তোমার বাবাকে বলে দিও মেয়ের জামাইকে উপহার দিয়ে যদি খোটা শুনতে হয় তাহলে আর কিচ্ছু পাঠাতে হবে না। আমি তাড়াতাড়ি বললাম, না আমি খোটা দেইনি, আমি শুধু বলতে চেয়েছিলাম। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই তিনি ধাপ করে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে রইলাম, শব্দ করে কাঁদারও শক্তি ছিল না, শুধু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার বাবার 3 মেয়ে, আমি সবার ছোট। বড় 2 বোনেরও অভাবের সংসার, তারাও বাবাকে কিচ্ছু দিতে পারে না। অথচ আমার ধনী ঘরে বিয়ে হতে সবাই ভাবে আমি অনেক সুখে আছি। কিন্তু কেউ জানে না আমার স্বামীর সামর্থ্য থাকার পরও কোনোদিন তিনি আমার বাবা মার জন্য একটা ঈদের উপহার পর্যন্ত কিনে দেননি। বরং মাঝে মধ্যে বলতেন, তোমার বাবার যদি এই ঈদে কিছু না দেয় তাহলে মানুষ কি বলবে? পাড়াপড়শির কাছে আমাদের মান সম্মান থাকবে? এই কথাগুলো শুনলে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। আমার বাবা নিজে কষ্ট করে কখনো মুখে প্রকাশ করেন না, কিন্তু প্রতি ঈদে 3 মেয়ের বাড়িতে উপহার নিয়ে ছুটে বেড়ান। শুধু জামাই না, আমার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা কাপড় কেনেন। এমনকি আমার বিয়ে না হওয়া ননদের জন্য আমার সমান দামে 3 পিস কিনে আনতেন। আমি মাঝে মাঝে আল্লাহকে শুধু একটাই প্রশ্ন করি, আমার বাবাকে একটা ছেলে দিলে কি খুব বেশি ক্ষতি হতো? তাহলে হয়তো এই বৃদ্ধ বয়সেও তাকে 3 মেয়ের সংসারে সম্মান বাঁচাতে এভাবে রোদে ঘামে ছুটে বেড়াতে হতো না। ঈদের 3 দিন আগের দুপুরবেলা হঠাৎ করে বাবা চলে এলেন। আগের থেকে কোনো খবর দেননি। এক হাতে বড় কয়েকটি শপিং ব্যাগ, অন্য হাতে মিষ্টির প্যাকেট। কপাল জুড়ে ঘাম, মুখে ক্লান্তির ছাপ। তবু আমাকে দেখেই হাসলেন। কিরে মা, কেমন আছিস? ব্যাগগুলো হাতে নিয়েই বুঝলাম কত ভারী। ভেতরে খুলে দেখি সবার জন্য আলাদা আলাদা উপহার। শ্বশুরের জন্য পাঞ্জাবি, শাশুড়ির জন্য শাড়ি, স্বামীর জন্য পাঞ্জাবি, ননদের জন্য 3 পিস, আমার জন্য 3 পিস। সবার কথাই বাবা মনে রেখেছেন, শুধু নিজের জন্য কিছু কেনার কথা মনে রাখেননি। আমি অনেকবার বললাম, আব্বা আজকে খেয়ে তারপর যেও। বাবা মুচকি হেসে বললেন, সময় নাই রে মা, তোর বড় 2 বোনের বাড়িতেও যেতে হবে, ওদের অপেক্ষা করানো ঠিক হবে না। বলে আমার মাথায় হাত রেখে বেরিয়ে গেলেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে বাবার চলে যাওয়া দেখছিলাম। রোদের মধ্যে ধীরে ধীরে হাঁটছিলেন, মনে হচ্ছিল বয়স যেন একদিনে আরো 10 বছর বেড়ে গেছে। সেদিন বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি এত বড় হয়েও কোনোদিন বাবার হাতে একটা পাঞ্জাবি তুলে দিতে পারলাম না। ঈদের আনন্দ শেষ হতে না হতে আমাদের বাড়িতে আরেকটা সুখবর এলো। আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেটা সরকারি চাকরি করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল, আর সেই সুযোগেই 2 পরিবারের কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়। বাড়ির সবাই আনন্দে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমি তখনও জানতাম না এই বিয়ের আয়োজনের আড়ালে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শুধু আমার নয়, আমার বৃদ্ধ বাবার সম্মানকেও আবারও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেবে। ননদের বিয়ের আনন্দে পুরো ঘর যেন এক নতুন আলোয় সেজে উঠল। শ্বশুর শাশুড়ি আর স্বামীর মুখে হাসি আর ধরে না। ছেলে সরকারি চাকরি করে, উপরন্তু তাদের পরিবার আমাদের চেয়ে অনেক বেশি ধনী। একমাত্র মেয়ের এমন জায়গায় বিয়ে হচ্ছে ভেবে শাশুড়ি আম্মা যেন আকাশে উঠছিলেন। কিন্তু সেই আনন্দের ঝলমলে আলোর আড়ালে আমার জন্য জমা হচ্ছিল এক নির্মম অপমান। বিয়ের আগে থেকে শাশুড়ি আম্মা আমাকে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করলেন। একদিন সকালে চা দিতে গেলে তিনি বেশ হুকুমের স্বরে বললেন, হ্যাঁ গো, তোমার বাপ মাকে আসতে বলো, বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি, বাড়ি ভর্তি এত কাজ, মেহমান আসছে, তুমি একা হাতে সামলাতে পারবে না। তোমার বাবা মা আগে ভাগে আসলে তো ঘরের কাজে একটু সাহায্য করতে পারে। কথাটা শুনে আমার বুকটা সেট করে উঠলো। আমি ভালো করে জানি উনি কেন আমার বাবা মাকে 3 দিন আগে থেকে ডেকে পাঠাতে চাইছেন। আত্মীয় স্বজনের সামনে আমার সহজ সরল বাবা মাকে বাড়ির কাজের লোক বানিয়ে খাটাতে চান। ওনাদের সেই অপমান দেখানোর চেয়ে নিজের বুকে পাথর চেপে রাখা অনেক ভালো। আমি নিচু গলায় শুধু বললাম, ওনারা আসবেন না আম্মা, বাড়িতে একটু জরুরি কাজ আছে তো, তাই বিয়ের দিন সকালেই চলে আসবেন। আমার স্বামী পাশে বসে পেপার পড়ছিলেন। সে এক পলক আমার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি এসে বলল, হ্যাঁ বড় লোক বেয়াই তো, ওনাদের তো আবার প্রটোকল আছে, একদম শেষ মুহূর্তে এসে রাজকীয়ভাবে উপস্থিত হবেন।
আমি কোনো উত্তর দিলাম না। চায়ের কাপটা টেবিলে রেখে সোজা রান্নাঘরে চলে এলাম। চোখের কোণে জমা হওয়া পানিটুকু পরম যত্নে লুকিয়ে ফেললাম। বাবার আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আমাকে প্রতি পদে এমন কথা সহ্য করতে হয় তা কেবল উপরওয়ালাই জানে। অবশেষে বিয়ের দিন এলো। পুরো বাড়ি আলোয় জলমল করছে, গান বাজছে। দুপুরবেলা আমার বাবা মা এসে উপস্থিত হলেন। বাবার পরনে সেই আগের ইস্ত্রি করা পাঞ্জাবিটা, আর মায়ের গায়ে একটা অনেক আগের শাড়ি, যেটা সে সব সময় যত্ন করে রেখে দেয়। আমার দিকে তাকিয়ে বাবা মলিন হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে আমি দেখতে পাচ্ছিলাম 3 মেয়ের বিয়ের খরচ আর লোক লজ্জার হাত থেকে বাঁচতে বাঁচতে মানুষটা কত ক্লান্ত। আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখে এক প্রকার পাত্তা না দেওয়ার মতোই মুখ ফিরিয়ে অন্য মেহমানদের খাতিরদারি করতে লাগলেন। আমার স্বামীও শুধু দূর থেকে একটা সালাম দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমি বাবাকে একটা চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি দিতে গেলাম। বাবা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, মা রে, জামাইকে আর তোর শ্বশুরকে বলে দিস বিয়ের উপহারে যা যা বাকি ছিল আমি সব এনেছি। তোর বোনদের কাছ থেকে কিছু ধার দেনা করে হলেও কোনো খামতি রাখিনি। বাবার কথাটা শুনে আমার গলাটা কান্নায় আটকে এলো। নিজের জন্য একটা নতুন জামা না কেনা মানুষটা মেয়ের জামাইয়ের স্বজনদের কাছে যেন ছোট না হতে হয় তার জন্য নিঃস্ব হয়ে গেছেন। বুলবুল ভাইয়ের মানে মিথিলার বরের বাড়ির লোকজন যখন বরযাত্রী নিয়ে এলো তখন চারপাশের দৃশ্যটাই বদলে গেল। ওনাদের চালচলন, দামি পোশাক আর অহংকার যেন পুরো প্যান্ডেলে ছড়িয়ে পড়লো। মিথিলার শ্বশুর শাশুড়ি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রবেশ করলেন। আমার শ্বশুর শাশুড়ি ওনাদের খাতির যত্ন করার জন্য পায়ে তেল দেওয়া বাকি রাখছিলেন না। হাত জোর করে কয়েকটা কথা বলছিলেন যেন ওনারা কোনো দেশের প্রধানমন্ত্রী। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রীরা মিথিলাকে তাদের রাজপ্রাসাদের মতো আলো ঝলমলে বাড়িতে নিয়ে গেল। শাশুড়ি আম্মা বিদায়ের সময় বুক চাপড়ে কাঁদলেও ওনার চোখের কোনায় ছিল এক অদ্ভুত তৃপ্তির হাসি। এত ধনী আর পাওয়ারফুল পরিবারে মেয়েকে দিতে পেরে উনি নিজেকে যেন ধন্য মনে করেছিলেন। বিয়ের 5 দিন পর নিয়ম অনুযায়ী মিথিলাকে নায়র আনার পাল্লা। আমি, আমার স্বামী, শ্বশুর আর শাশুড়ি আম্মা আমরা 4 জন মিলে রওনা হলাম। যাওয়ার আগে শাশুড়ি আম্মা এলাহি কারবার শুরু করলেন। নিজের পছন্দের সেরা মিষ্টি, উপহার সামগ্রী আর বিশেষ করে খাঁটি দুধের তৈরি গ্রামের স্পেশাল দইয়ের হাড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিলেন। সারা রাস্তা উনি আমার স্বামীকে বুঝিয়ে বললেন, দেখলি তো বাবা, মেয়েকে রাজরানীর মতো জায়গায় দিয়েছি। আমরাও যে কোনো অংশে কম নই, এই উপহারগুলো দেখলে ওনারা বুঝে যাবেন। আমার স্বামীও গর্বে বুক ফুলিয়ে মাথা নাড়ল। আমি গাড়ির এক কোণে চুপচাপ বসে বাহিরে তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবছিলাম, যে অহংকার আর ভাব নিয়ে ওনারা ওনাদের বেআইনের বাড়িতে যাচ্ছেন, সেই একই ভাব যদি ওনারা আমার বাবা মায়ের সাথে দেখাতেন তাহলে আমার বাবা মা অনেক খুশি হতো। অবশেষে আমরা যখন মিথিলা শ্বশুর বাড়ির বিশাল আলিশান গেট দিয়ে ভেতরে ঢুকলাম তখন আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। চারপাশে জাঁকজমক দেখে আমার শ্বশুর শাশুড়ি যেন একটু থমকে গেলেন। ড্রয়িং রুমে পা রাখতে মিথিলা শাশুড়ি একগাল কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে এলেন। কুশল বিনিময়ের পর আমাদের নিয়ে যাওয়া শপিং ব্যাগ আর দইয়ের হাড়িটা রাজকীয় টি টেবিলে রাখলাম। শাশুড়ি আম্মা বেশ সগর্ব বললেন, বেন সাহেবা, এই দইটা একদম খাঁটি দুধের, আমাদের গ্রামের বিশেষ কারিগর দিয়ে বানিয়ে নিয়েছি, আপনাদেরও খুব পছন্দ হবে। কথাটা শুনে মিথিলার শাশুড়ি এক মুহূর্তের জন্য দইয়ের হাড়িটার দিকে তাকালেন। ওনার মুখে একটা চরম তাচ্ছিল্য আর ঘেন্নার ছাপ ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে উনি পাশের কাজের লোকটিকে ডেকে বেশ চড়া গলায় বললেন, এই শোন, এই দই আর মিষ্টিগুলো রান্নাঘরে নিয়ে যা, তোরা নিজেরা ভাগ করে মিলেমিশে খেয়ে ফেলিস। কথাটা বলে উনি আমার শ্বশুরের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আসলে বেয়াই সাহেব, মনে কিছু করবেন না, আমরা তো বাহিরের এসব নর্মাল দই মিষ্টি একদমই খাই না, আমাদের পেটে সহ্য হয় না। গ্রামের লোকেরা এগুলা বানাতে হাতে কোনো কিছু দেয় না, মশা মাছির মাঝে রাখে আর রুচিতেও বাদে। বুলবুলের বাবা তো নামি 5 স্টার হোটেল ছাড়া কোথাও অর্ডার দেয় না। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের আবহাওয়া থমথমে হয়ে গেল। আমার শ্বশুরের মুখের হাসিটা যেন এক লহমায় মিলিয়ে গেল। আর যে শাশুড়ি আম্মা এতক্ষণ গর্বে ভাসছিলেন, ওনার মুখটা কালো হয়ে একেবারে ছাইয়ের মতো হয়ে গেল। আমার স্বামী পাশে বসে আড়ষ্ট হয়ে রইল। নিজের চোখে নিজের পরিবারের এমন প্রকাশ্য অপমান দেখে তার আর কোনো কথা ফুটছিল না। যে নির্মমতা ওনার আমার সহজ সরল বাবা মার সাথে বছরের পর বছর ধরে করে এসেছেন, বাবার আনা উপহারকে তুচ্ছ করা, অপমান করা, আজ ঠিক সেই একই বিষাদময় তিক্ততা ওনাদের গিলে খেতে হলো। ঠিক তখনই মিথিলা উপর থেকে নেমে এলো। গায়ে দামি সিল্কের শাড়ি, হাতে চকচকে সোনার গহনা। নিচে নেমেই শাশুড়িকে জড়িয়ে ধরলো, এমন ভাবে জড়ালো যেন কত বছর পর নিজের মাকে দেখতে পেয়েছে। হাসি ঠাট্টায় মুখরিত করে তুললো পুরো ঘর। দৃশ্যটা দেখে বুকের ভেতরে একটা তীব্র মোচড় দিয়ে উঠলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই